গুড মর্নিং ডে স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ এএনএম জিএনএম 2025 এর সায়েন্স ক্লাস নাম্বার 1। তো এখানে আমরা প্র্যাকটিস ক্লাস করব এএনএম জিএনএম থেকে। তো এটা মূলত সায়েন্স ক্লাস, সায়েন্স যাদের প্রয়োজন আছে অবশ্যই দেখতে পারে। তো এএনএম জিএনএম এর আমাদের যে ব্যাচ লঞ্চ হয়েছে, তোমরা ক্লাস পাচ্ছ আগামী মাসে এপ্রিলের 10 তারিখ থেকে। প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের যে ক্লাস রুটিন নর্মাল ইউটিউব ক্লাস রুটিন এটা হয়। আচ্ছা, এবং আমাদের সমস্ত ক্লাসের লিংক বা নোটিফিকেশন টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে প্রোভাইড করা হয়। আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি কোথায়, TWS একাডেমি অ্যাপ, এই অ্যাপ তোমরা প্লে স্টোরে যাও, সেখান থেকে ডাউনলোড করতে পারছো। এবং TWS একাডেমিতে কিন্তু আমরা পেড কোর্স করাচ্ছি, যেখানে নতুন ব্যাচ পাচ্ছ এএনএম জিএনএম ক্র্যাশ কোর্স। এই কোর্স তোমরা পাচ্ছ 2.5 মাসের জন্য। অর্থাৎ তোমাদের পরীক্ষার ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে অলরেডি, 29শে জুন 2025। অর্থাৎ আমাদের যখন ক্লাস শুরু হচ্ছে আগামী 10ই এপ্রিল থেকে, হাতে 2.5 মাস সময় কিন্তু থাকছে। এবং সেই 2.5 মাসের মধ্যে টোটাল সিলেবাস নিয়ে আমরা কিন্তু একটা দুর্দান্ত কোর্স লঞ্চ করেছি। এই কোর্স যারা নিতে ইচ্ছুক অবশ্যই জয়েন করবে। তো এখানে কিন্তু সমস্ত বিষয়ের যে সিলেবাস আছে, অর্থাৎ অধ্যায়ভিত্তিক ক্লাস তোমরা পাচ্ছ, মক টেস্ট পাবে, প্রতিটি ক্লাসের PDF, লাইভ রেকর্ড, সমস্ত রকম ফ্যাসিলিটি এখানে থাকছে। ওকে, প্রত্যেকে যারা কানেক্ট আছো অবশ্যই আমাদের যদি ব্যাচে যুক্ত হতে চাও, যারা আগে ব্যাচ নিয়েছো তাদের ক্ষেত্রে আমি বলবো ব্যাচ নেওয়ার দরকার নেই। যারা ব্যাচ নাও নেই, এইচএস এর পরে এনএমজিএম এর ব্যাচ খুঁজছো, এই ব্যাচটা তোমরা নেবে। দুর্দান্ত একটা কোর্স আছে, তোমরা এই ব্যাচে নিলে ওভারঅল সিলেবাসটা কভারেজ পাবে। আচ্ছা, এমসিকিউ প্র্যাকটিস আমরা করব। আমরা এএনএম জিএনএম এর বিগত বছরের পরীক্ষায় প্রশ্নে যে ধরনের প্রশ্ন আসে, কিছু কোশ্চেন এখানে আমি রেখেছি, বা কি ধরনের প্রশ্ন আসতে পারে, প্র্যাকটিস ক্লাস, সম্পূর্ণ প্র্যাকটিস। তো এরকম প্রশ্ন পরীক্ষা থাকে যে পিঁপড়ের হুলে কোন অ্যাসিড পাওয়া যায়? অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। কোশ্চেন নাম্বার 1, সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে যারা কানেক্ট আছো একটু অ্যান্সার করবে সকলে। সময় দিচ্ছি 30 সেকেন্ড। তো এখানে উত্তর হয়ে যাবে ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড যার ফর্মুলা কি HCOOH, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিডের রাসায়নিক সংকেত। তো ফর্মিক অ্যাসিড শুধু কি পিঁপড়ের হুলে পাওয়া যায়? যদি বলা হয় মৌমাছির হুলে বা বোলতার হুলে, সেখানেও কিন্তু ফর্মিক অ্যাসিডই থাকে। ক্লিয়ার? অ্যাসিটিক অ্যাসিড আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, ভিনেগারে থাকে। সাইট্রিক অ্যাসিড তুমি লেবুতে পাবে, ল্যাকটিক অ্যাসিড দইয়ে পাবে। তো এই প্রশ্নগুলো একই সঙ্গে তোমার মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এখানে তো প্রত্যেকে যারা কানেক্ট আছো, দ্রবণে একটা দ্রবণ, সেখানে যদি লাল লিটমাস পেপার ডোবানো হয়, যদি বর্ণ পরিবর্তিত হয়ে নীল বর্ণে পরিণত হয়, তাহলে ওই দ্রবণটি হলো কি? তোমরা অ্যান্সার দেখেই ফেলেছো, এটা হচ্ছে ক্ষার। ক্ষার, লবণ, অ্যাসিড কোনোটি নয়। তো এখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে লাল লিটমাস পেপার ডোবালে যদি বর্ণ পরিবর্তন হয়ে নীল হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে ক্ষার। লিটমাস পেপারটা কি? প্রত্যেকে যারা কানেক্ট আছো বলো, লিটমাস পেপার এটা আবার কি? নর্মাল একটা পেপার, কিন্তু এটা নর্মাল পেপারের থেকে একটু আলাদা। সেটা হচ্ছে এটা একটা নির্দেশক। এটা একটা নির্দেশক। কি নির্দেশক বা কি নির্দেশ করে? যে কোনো দ্রবণ সেটা অ্যাসিডিক নাকি ক্ষারীয়, সেটাকে নির্দেশ করে। অর্থাৎ এর কালার, লাল লিটমাস পেপার, একটা দ্রবণ, দুটো পাত্রে একটা অ্যাসিড একটা ক্ষার আছে, তুমি চিনতে পারছো না। তোমার হাতে একটা লাল লিটমাস পেপার আছে, সেটা ওই দ্রবণে ডুবিয়ে দেখলে কালারটা কেমন হচ্ছে? যে দ্রবণে লাল লিটমাস পেপারটা নীল বর্ণ হবে, সেটা হচ্ছে ক্ষার। আবার অ্যাসিডে কি হয়? নীল লিটমাস লাল বর্ণে পরিণত হয়, লাল বর্ণে পরিণত হবে। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে লিটমাস পেপার সম্পর্কিত। লিটমাস পেপার আমরা অ্যাসিড, ক্ষার
কোনটি চিনতে সেটা ব্যবহার করে থাকে একটা নির্দেশক। এরকম নির্দেশক আরো অনেক রয়েছে। পরবর্তী প্রশ্ন, চোখের যে সমস্যায় দূরের বস্তুকে ঝাপসা দেখা যায় কিন্তু নিকট দৃষ্টি ঠিক থাকে তাকে কি বলা হয়? আমাদের রিমোটের এক সমস্যা হচ্ছে, যার কারণে কোশ্চেন আলোচনা করার আগে অ্যান্সার চলে আসছে। যাই হোক, তো এটা তোমরা একটু বুঝতে হবে। কোশ্চেন আমরা পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন পাবো, ঠিক আছে? তাহলে প্রত্যেকে যারা কানেক্ট আছো বলো উত্তর কি হবে? চোখের যে সমস্যায় দূরের বস্তুকে ঝাপসা দেখা যায় কিন্তু নিকট দৃষ্টি ঠিক থাকে সেটাকে আমরা কি বলবো? মায়োপিয়া, ক্যাটারাক্ট, হাইপারমেট্রোপিয়া নাকি প্রেস বায়োপিয়া? উত্তর হবে মায়োপিয়া। তাহলে এই কোশ্চেনটা, তাহলে হাইপারমেট্রোপিয়াটা কি? প্রত্যেকে যারা কানেক্ট আছো হাইপারমেট্রোপিয়াটা কি বলো? এটা ঠিক উল্টো হবে। হাইপারমেট্রোপিয়া এটা হচ্ছে দূরের দৃষ্টি ঠিক আছে ঠিক আছে কিন্তু কাছের বস্তু ঝাপসা দেখবে। প্রত্যেকে যারা কানেক্ট আছো এটাও কিন্তু একসঙ্গে খেয়াল করতে হবে। মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া দুটো ঠিক বিপরীত। এটাকে আমরা মায়োপিয়াকে আমরা বলে থাকি আবার স্বল্প দৃষ্টি। স্বল্প দৃষ্টি অর্থাৎ কাছের দৃষ্টি ঠিক আছে, দূরের দৃষ্টি ঝাপসা আছে, দূরের বস্তু দেখতে পাই না। তো এই মায়োপিয়া, এক্ষেত্রে এই সমস্যা হলে এর সংশোধনে আমরা কোন লেন্স ব্যবহার করি? মায়োপিয়া সংশোধনে আমরা কোন লেন্স ব্যবহার করি বলতে পারবে? সংশোধনে আমরা অবতল লেন্স ব্যবহার করে থাকি, অবতল লেন্স। মায়োপিয়া হলে যে পাওয়ারটা আমরা বলি প্লাস নাকি মাইনাস, এটা কিন্তু অনেক সময় প্রশ্ন আসে। মায়োপিয়া হলে যে লেন্স আমরা ব্যবহার করি অবতল লেন্স, এবং যে পাওয়ারটা আমরা দেখি চোখের যে পাওয়ার -2.5, -3.5 বা -1 বা +2.5, তো এই যে ব্যাপারটা প্লাস মাইনাস, তো অবতল লেন্স এখানে যদি আমরা ব্যবহার করে থাকি, এটা মনে রাখবে এর যে ক্ষমতা, লেন্সের ক্ষমতাটা ধরা হয় ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ। আর হাইপারমেট্রোপিয়াতে আমরা সংশোধনে উত্তল লেন্স ব্যবহার করে থাকি, উত্তল লেন্স, এবং এখানে পজিটিভ ধরা হয় লেন্সের ক্ষমতাটা। পরবর্তী প্রশ্ন, 10% ল এর প্রবক্তা হলেন কে? তো এখানে কিছু বায়োলজির কোশ্চেনও কিন্তু আছে। আমি তোমাদের এনএমজিএনএম ব্যাচে যে ক্লাস নেব মূলত ফিজিক্যাল সায়েন্স থেকে, ঠিক আছে? আচ্ছা, এই 10% ল এটা কোথায় আমরা পাবো? এই 10% ল এটা আমরা পাবো পরিবেশে, পরিবেশ বিজ্ঞানে, বাস্তুতন্ত্রে। বাস্তুতন্ত্রে এটা আমরা পাচ্ছি 10% ল। 10% ল এর প্রবক্তা কে? বিজ্ঞানী লিন্ডেম্যান। অপশন এ যারা করবে উত্তর তোমাদের সঠিক হচ্ছে। বিজ্ঞানী লিন্ডেম্যান হচ্ছে 10% ল এর প্রবক্তা। তো এখানে 10% ল বলতে কি বোঝাচ্ছে এটা একটু জানা দরকার আছে। আমরা জানি সবুজ উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে, এবং খাদ্য তৈরি করে সঙ্গে সঙ্গে কিন্তু কিছু শক্তি সঞ্চয় করে, এটিপি যেটা আমরা বলি। ওকে, তো এটিপি যে সঞ্চয় করছে, এবার সবুজ উদ্ভিদ তাদেরকে আমরা খাদ্য খাদক শ্রেণীতে বলছি উৎপাদক। সেই উৎপাদককে খাচ্ছে প্রথম শ্রেণীর খাদক, ধরো গরু ছাগল ইত্যাদি, ঘাস ফড়িং, যারা সবুজ উদ্ভিদ খাচ্ছে। উৎপাদক যারা খায় তারা প্রথম শ্রেণীর খাদক। তাহলে যে উৎপাদককে খাচ্ছে, তাহলে উৎপাদক থেকে কিছু শক্তি প্রথম শ্রেণীর খাদকের কাছে আসছে, ঠিক আছে? তো আমরা খাদ্য খেলে শক্তি হয়, তো খাদ্যের মধ্যে শক্তি সঞ্চিত থাকে, তো ওই শক্তিটা প্রথম শ্রেণীর খাদক কিছুটা পেল। এবার প্রথম শ্রেণীর খাদককে যখন আবার দ্বিতীয় শ্রেণীর খাদক খাচ্ছে, সেই শক্তির আরো কিছুটা অংশ পেল।
তো বিজ্ঞানী লিন্ডেম্যান বলছে যে উৎপাদক যে শক্তিটা সঞ্চয় করেছে সেখান থেকে প্রথম শ্রেণীর খাদকে বলা হচ্ছে 10% আসে। আবার প্রথম শ্রেণীর খাদক ওই 10% শক্তিটা ব্যবহার করলো, দিয়ে যা থাকলো তার থেকে 10% দ্বিতীয় শ্রেণীর খাদক পাবে। দ্বিতীয় শ্রেণীর খাদককে যারা খাচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক তারা আবার 10% পাবে। তো এইভাবে শক্তি প্রবাহ হয়। চতুর্থ শ্রেণীর খাদক তারাও আবার তার 10% শক্তিটা পাবে। তো বাস্তুতন্ত্রে এই যে শক্তি প্রবাহটা হয়, এই শক্তি প্রবাহটা হবে একমুখী এবং এটা 10% সূত্র অনুযায়ী, যেটা বিজ্ঞানী লিন্ডেম্যান ধারণাটা দিয়েছেন, এবং এটাকেই বলা হয় বাস্তুতন্ত্রে 10% ল বা শক্তি প্রবাহের 10% ল বা 10% সূত্র। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোন প্রাণীটি নিজেদের খাদ্য তৈরি করতে পারে? তো এই ধরনের কোশ্চেন পরীক্ষায় থাকে। প্রশ্নটা হচ্ছে কোন প্রাণী, আমরা কি জানি নরমালি সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, আর নরমালি প্রাণীরা কিন্তু পারে না। কিন্তু কিছু ব্যতিক্রম আছে যেখানে দেখা যায় কিছু প্রাণী আছে যে প্রাণী নিজেদের খাদ্য তৈরি করতে পারে। হাঙর, ইউগ্লিনা, পেনিসিলিয়াম নাকি লাইকেন? নিজেদের খাদ্য তৈরি করতে পারে নিম্নের কোন প্রাণী? দেখো এখানে হাঙর মাছ, ইউগ্লিন একটা প্রাণী, পেনিসিলিয়াম একটা ছত্রাক, তাহলে এটা কিন্তু প্রাণী নয়। লাইকেন এটা একটা পরভোজী উদ্ভিদ, মিথজীবীর মধ্যে পড়ছে, এটাও উদ্ভিদ, তাহলে এটাও কিন্তু এখানে উত্তর হলো না। প্রাণী বললে তুমি এই দুটো কেটে দিলে, সি এবং ডি এই দুটো অপশন এলিমিনেট হয়ে গেল। উত্তর হবে ইউগ্লিনা, তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, নাইট্রোজেন স্থিতিকারী একটি ব্যাকটেরিয়া হলো কোনটি? পরীক্ষায় এই ধরনের কোশ্চেন কিন্তু আসে, এনএম জিএনএম, খুব কঠিন কোশ্চেন কিন্তু আসে না, মূলত ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স এই পার্টটাই কিন্তু অনেকটা বেশি নাম্বার আছে, 75 নম্বর থাকবে। এখানে তোমার কিছু প্রশ্ন আবার 2 নম্বরেরও থাকে, যেখানে একের বেশি উত্তর থাকবে, কোনো কোশ্চেনে দুটো অ্যান্সার সঠিক হতে পারে। ক্লিয়ার? যাই হোক, তো নাইট্রোজেন স্থিতিকারী একটি ব্যাকটেরিয়া হলো কোনটি? নাইট্রোসোমোনাস, অ্যাজোটোব্যাক্টর, নাইট্রোব্যাক্টর, ফাইটোব্যাক্টর। নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া, এখানে উত্তর মনে রাখো অপশন বি অ্যাজোটোব্যাক্টর, যেটা নাইট্রোজেনকে করতে পারে, নাইট্রোজেনকে আবদ্ধ রাখতে সক্ষম। ওকে, পরবর্তী প্রশ্ন, কেঁচোর জ্ঞানেন্দ্র নিম্নের কোনটি? তো মানুষের জ্ঞানেন্দ্র কটি? 5টি। পঞ্চ ইন্দ্র আমরা মানুষের বলি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কিন্তু সব প্রাণী যে 5টি জ্ঞানেন্দ্র থাকবে এরকম নয়, হতে পারে 1টি বা 2টি। ঠিক আছে, জ্ঞানেন্দ্র। তো কেঁচোর ক্ষেত্রে তার জ্ঞানেন্দ্র কোনটি? চক্ষুবিন্দু, কর্ষিকা, ত্বক নাকি পঞ্চ ইন্দ্রিয়? আমরা হাইড্রার ক্ষেত্রে বলবো জ্ঞানেন্দ্র কর্ষিকা আছে, চক্ষুবিন্দু ইউগ্লিনা। কেঁচোর ক্ষেত্রে বলবো ত্বক বা স্কিন, এটাই হচ্ছে কেঁচোর জ্ঞানেন্দ্রিয়। ঠিক আছে, অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের পঞ্চ ইন্দ্রিয় কিন্তু জ্ঞানেন্দ্রিয়। টিউবওয়েলের হাতল এটি কোন ধরনের লিভার? এই লিভার রিলেটেড কোশ্চেন পরীক্ষায় থাকে, খুব ইম্পর্টেন্ট জায়গা। তো এগুলো ডিটেলসে পড়তে হবে, আমি এখানে একটা কোশ্চেন দিয়ে সব আলোচনা করতে পারবো না, কিন্তু আমাদের এই প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে চ্যাপ্টার ধরে ধরে। ওকে, টিউবওয়েলের হাতল এটি কোন ধরনের লিভার? উত্তর হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, কোনটি নয়। তো লিভার মূলত একটা যন্ত্র, এটা এক প্রকার যন্ত্র বা মেশিন। এই লিভার কত ধরনের হয়? এই লিভার মূলত 3 ধরনের হয়, প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর। তো এই যন্ত্রের একটা গেট আপ আছে, 3টে বিষয় থাকে। একটা হচ্ছে আলম্ব, একটা থাকবে বল বিন্দু যেখানে বল প্রয়োগ করা হবে, একটা থাকবে ভার বিন্দু যেখানে কাজ হবে। তিনটে বিষয় এখানে থাকে। এই আলম্ব যে এমন একটা বিন্দু যার সাপেক্ষে যন্ত্রটা ঘুরতে পারে। আমরা টিউবওয়েলের হাতল দেখবো এরকম এরকম করে উপর নিচে আমরা করতে পারি, মানে একটা বিন্দু সাপেক্ষে সেটা মুভমেন্ট করতে পারে। ঠিক আছে, তো এই আলম্বর অবস্থান
বলবিন্দুর অবস্থান, ভারবিন্দুর অবস্থান, এদের আপ ডাউন মানে চেঞ্জ হলে লিভারগুলো চেঞ্জ হয়। প্রথম শ্রেণীর লিভারে এটা আমরা যেটা লিখলাম এটা হচ্ছে ফার্স্ট বা প্রথম শ্রেণীর লিভার। ওকে, এখানে আলম্বটা থাকে মাঝখানে এবং টিউবারের হাতল আমরা দেখি এটাও কিন্তু প্রথম শ্রেণীর লিভারের মধ্যেই পড়ছে। প্রথম শ্রেণীর লিভার, ঢেকি, তারপরে তোমার কাঁচি, এগুলো প্রথম শ্রেণীর লিভার যেখানে আলম্বটা মাঝখানে থাকে। একটা কাঁচি কেমন হয়? একটা কাঁচি এরকম হয়, যেখানে এখানে হাত দিয়ে আমরা কোনো কিছু কাটছি, এরকম হয়তো। এই এই যে পয়েন্টটা, এটা বলা হচ্ছে আলম্ব। এটা হচ্ছে, এই পয়েন্টটাকে বলা হবে আলম্ব। এখানে বল প্রয়োগ করা হচ্ছে, কাঁচিতে তুমি এখানে বল প্রয়োগ করছো, একটা দিকে বল প্রয়োগ করছো, আর এখানে কাজ হচ্ছে, যেখানে কাজ হচ্ছে এখানে এটাকে বলবো আমরা ভার বিন্দু। ঠিক আছে, তাহলে কাঁচি এটা প্রথম শ্রেণীর লিভার হবে। তোমাকে যদি বলা হয় দাড়িপাল্লা, তো দাড়িপাল্লা এটা কোন শ্রেণীর লিভার? তোমাকে যদি বলা হয় যে দাড়িপাল্লা এটা কোন শ্রেণীর লিভার, দাড়িপাল্লায় দেখবে এরকম মাঝখানে একটা হাতল থাকে বা আলম্ব থাকে। তো এই যে দাড়িপাল্লাটা আমরা আঁকার চেষ্টা করছি, এখান থেকে দেখবে এরকম সুতো নেমে যাচ্ছে, দুটো মোটামুটি সমান থাকে এবং এখানে একটা মাঝখানে থাকে আলম্ব, যার সাপেক্ষে এটা কি হয়, ঘুরতে পারে, এরকম মুভমেন্ট হয়। এক প্রান্তে তুমি দিচ্ছ বাটখারা, এক প্রান্তে কোনো বস্তু রাখছো, তাহলে এই ক্ষেত্রেও এটা কিন্তু আমরা বলবো প্রথম শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভার যেখানে আলম্ববিন্দু আলম্ববিন্দুটা মাঝখানে থাকে। প্রথম শ্রেণীর লিভারে আলম্বটা মাঝে থাকবে, এটা খেয়াল রাখতে হবে। আমি জাস্ট একটা কথা লিখে দেবো, দ্বিতীয় শ্রেণীর লিভার, ধরো একটা জাতি, দ্বিতীয় শ্রেণীর লিভার, এক্ষেত্রে চেনার উপায়টা কি? এখানে ভার বিন্দুটা মাঝখানে থাকবে, ভার বিন্দু মাঝে থাকবে। আচ্ছা, তৃতীয় শ্রেণীর লিভারে কি হবে? তৃতীয় শ্রেণীর লিভারে বল বিন্দুটা মাঝে থাকবে। মানুষের হাত, বল বিন্দুটা মাঝে থাকবে। তো এই তিনটে লিভারে চেনার একটা সহজ পদ্ধতি, এ নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব যখন ক্লাস তোমরা করবে, পেয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, গ্রহ। আমরা সৌরজগতের গ্রহের সংখ্যা যদি বলি কটা বলো তো? বর্তমান গ্রহের সংখ্যা সৌরজগতে কটি? 8টি গ্রহ। তো 8টি গ্রহ, প্লুটো ওটা হচ্ছে বামন গ্রহ তালিকাভুক্ত হয়ে গেছে, তাহলে আমরা বলবো 8টি গ্রহ আছে। এই যে গ্রহগুলির প্রদক্ষিণ সংক্রান্ত সূত্র, এই সূত্রের আবিষ্কার কে করেন, প্রণয়ন করেন কে? কেপলার, কোপার্নিকাস, নিউটন নাকি গ্যালিলিও? কোন বিজ্ঞানী করেছেন? কোশ্চেন নাম্বার 9। সঠিক উত্তর আমরা এখানে বলবো বিজ্ঞানী কেপলার। সৌরজগৎ সম্পর্কে আবিষ্কার করেছেন কোপার্নিকাস, কিন্তু গ্রহ নক্ষত্রের গতি এটা আবিষ্কার করেছেন কে? বিজ্ঞানী কেপলার। তাহলে মোট বর্তমান আমরা যদি গ্রহের কথা বলি, গ্রহের সংখ্যা কটি? গ্রহ হচ্ছে 8টি। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, তাপীয় যুগ্মের শক্তি রূপান্তরটা কেমন হয়? একটা তাপীয় যুগ্ম, সেখানে কোন শক্তি থেকে কোন শক্তিতে শক্তিটা রূপান্তরিত হয়? তাপ শক্তি থেকে আলোক শক্তি, যান্ত্রিক থেকে তাপ, তাপ থেকে তড়িৎ, রাসায়নিক থেকে তাপ শক্তি। কোশ্চেন নাম্বার 10, বলতে হবে সঠিক উত্তর এখানে কি হবে। তাপীয় যুগ্মের শক্তি রূপান্তর কি হবে? তাপ থেকে আলো, যান্ত্রিক থেকে তাপ, তাপ থেকে তড়িৎ, রাসায়নিক থেকে তাপ।
উত্তর হবে এখানে তাপীয় যুগ্ম মানে তাপ থেকে তড়িৎ হবে, তাপ থেকে তড়িৎ হবে। 5 কেজি ভরের বস্তুর উপর যদি 30 নিউটন বল ক্রিয়া করলে উৎপন্ন ত্বরণের মান কি হবে? দেখো তোমাদের এনএমজিএম ফিজিক্সের কয়েকটা সহজ ম্যাথ থাকে পরীক্ষায়, সহজই বলবো কারণ একটু পড়লে কয়েকটা সূত্র জানলে তুমি পারবে। খুব বেশি টাইপ নেই, 5-7টা টাইপস করলে বা 5-7টা চ্যাপ্টার, যেমন তাপের থেকে কিছু অঙ্ক থাকে, নিউটনের গতিসূত্র, এই যে বল নিউটন এই জায়গা থেকে অঙ্ক থাকে, ঠিক আছে, ভর ভার এই জায়গা থেকে থাকে, পাশাপাশি তড়িৎ বিজ্ঞানে কিছু অঙ্ক আছে, ঠিক আছে, মূলত এগুলোই থাকে। 5 কেজি ভরের বস্তুর উপর 30 নিউটন বল ক্রিয়া করলে উৎপন্ন ত্বরণ কি হবে? তাহলে এখানে আমাদের কি কি বলা হচ্ছে? ভর, বল আর ত্বরণ। সূত্র কি? আমরা জানি বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, অর্থাৎ এটাকে আমরা যদি এফ ক্যাপিটাল লিখি, এম ইন্টু অ্যাক্সেলারেশন এইভাবে লেখা হয়, বা এটাকে অনেক জায়গায় পি ইকুয়াল টু এম ইন্টু এফ, অনেক বইতে এ অ্যাক্সেলারেশন মানে ত্বরণ, ফোর্স মানে বল, ভর মানে মাস এইভাবে লেখা আছে, কোথাও এইভাবে লেখা আছে, তুমি যেটা খুশি ধরতে পারো, আমাদের কোনটা কি ধরছো সেটা ম্যাটার করছে না। তাহলে এখানে তোমার চ্যালেঞ্জটা হচ্ছে, দেখবে সবকটা উত্তর 6 আছে, তোমার ইউনিটটা ভালো করে দেখতে হবে কোন এককটা এখানে তোমার অ্যান্সার হবে। তাহলে ত্বরণের এককটা আমাকে আগে জানতে হবে। তাহলে আমি এখানে যে কোনো সূত্র ধরে করতে পারি, মানে সূত্র তো একটাই, যে কোনো মানে এফ বা এ একই হবে। তোমার বল বলে দিয়েছে 30 নিউটন, ভর হচ্ছে 5, ত্বরণটাকে আমি এফ লিখলাম, তাহলে উত্তর হবে 30/5 এফ, মানে এফ ইকুয়াল টু আমরা পাচ্ছি 6। এখন এককটা কি হবে? দেখো নিউটন কিসের একক? বলের একক, এটা এসআই পদ্ধতিতে দেওয়া হয়েছে, এসআই পদ্ধতি। কেজি এটা ভরের একক, এটাও এসআই পদ্ধতিতে দেওয়া হয়েছে। তাহলে ত্বরণের এসআই একক কি? ত্বরণের এসআই একক কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ত্বরণের এসআই একক। এই জিনিসটাই বুঝতে হবে, এখানে উত্তরটা ওটাই হবে। তাহলে সেন্টিমিটার সেকেন্ড এটা বেগের একক, এটাও হবে না কারণ সেন্টিমিটার আছে। মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে বিষয়টা কিন্তু খুব ইজি একটা কোশ্চেন, তোমাকে ইউনিটটা বুঝতে পারলে উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে? ঘর্ষণ বল এটি কোন দিকে ক্রিয়া করে বলো? বস্তুর গতির অভিমুখে, বস্তুর গতির বিপরীতে, আচ্ছা যে কোনো দিকে করতে পারে নাকি কোনোটি নয়? ঘর্ষণ বলটা কি? ফ্রিকশনাল ফোর্স, যেটা ইংরেজিতে আমরা বলছি। ধরো এই একটা তোমার ইট আছে, ধরো এটা একটা ইট বা একটা পাথর হতে পারে, তুমি এটাকে এদিকে ঠেলছো, এদিকে বল প্রয়োগ করছো, কিন্তু সেটা সরছে না। কোনো একটা বিষয় আমরা যখন বল প্রয়োগ করছি, কোনো দিকে ঠেলছি, যাচ্ছে না, একটা বাধা বল কাজ করে, সেই বাধাটাকে বলা হচ্ছে ঘর্ষণ বল বা ফ্রিকশনাল ফোর্স। এটা একটা মেঝেতে আছে ধরো, বা একটা টেবিলে আছে, এইভাবে আমরা ঠেলার চেষ্টা করছি, যাচ্ছে না। তাহলে কি আছে যার কারণে এটা বাধা দিচ্ছে? তো একটা বাধা বল কাজ করে, সেটা বস্তুর গতির বিপরীতে, এইদিকে একটা বল কাজ করবে, সেটা বলা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল। অর্থাৎ বস্তুটা, এটা একটা বস্তু বল প্রয়োগ করছো, তারপর বস্তুটা এইদিকে গেল, কিন্তু ঘর্ষণ বলটা কি করছে? বিপরীত দিকে কাজ করছে, অর্থাৎ বস্তুর গতির বিপরীতে কাজ করে। অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, চাপ বৃদ্ধি করলে জলের স্ফুটনাঙ্ক কি হয়? বেড়ে যায়, অর্থাৎ বৃদ্ধি পায়, হ্রাস পায়, একই থাকে, নাকি প্রথমে হ্রাস পায় পরে বৃদ্ধি পায়? কোশ্চেন নাম্বার 13, রাইট অ্যান্সার কি হবে? চাপ যদি বৃদ্ধি করা হয়, প্রেসার বাড়িয়ে দেয়, প্রেসার কুকারের কথা আমরা যদি বলি, সেখানে কিন্তু দেখা হয় চাপ বৃদ্ধি করলে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। ঠিক আছে, অর্থাৎ জলের স্ফুটনাঙ্ক যেখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, সেটা 120-তে চলে যাচ্ছে, কারণ চাপটা বাড়ানো হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে অপশন
এ সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক উল্টোটাও সঠিক, চাপ কমালে স্ফুটনাঙ্ক কমে যাবে। যেমন শীত প্রধান অঞ্চলে জল যেখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতায় ফোটে, বা পাহাড়ি অঞ্চলে যেখানে বায়ুমণ্ডলের চাপটা কম, তোমার কলকাতা এবং দার্জিলিং, এখানে কিন্তু স্ফুটনাঙ্কের ডিফারেন্স আসবেই আসবে। ওখানে হয়তো 70 ডিগ্রি সেন্টিগ্রেডে জল ফুটতে থাকলো, ভালো করে কোনো রান্না হচ্ছে, রান্নাটা সিদ্ধ হয় না। ঠিক আছে, এই কিন্তু সমস্যা দেখা যায়। আচ্ছা, বরফে যদি নুন মেশানো হয় বরফের গলনাঙ্কটা কি হবে? এখানে বলা হচ্ছে গলনাঙ্ক। তাহলে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, হিমাঙ্ক, এই সমস্ত কথাগুলো আমরা পাচ্ছি তাপের চ্যাপ্টারে, পদার্থের অবস্থা, তাপ, এই চ্যাপ্টার, এইগুলো আমরা পাচ্ছি। বরফে যদি নুন মেশানো হয় বরফের গলনাঙ্ক কমে যাবে, অর্থাৎ এই নুন মিশে হিমমিশ্র তৈরি করা, অনেক কম তাপমাত্রা তৈরি করা হয়। ঠিক আছে, অর্থাৎ বরফে নুন মেশালে গলনাঙ্ক হ্রাস পায়। ঠিক আছে, এটা খেয়াল রাখো। ভেঞ্চুরিমিটার একটা যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে কি করা হয় বলতো? ভেঞ্চুরিমিটার এমন একটা যন্ত্র, ধরো কোনো পাইপ দিয়ে জলের ফ্লো হচ্ছে, এক জায়গা থেকে জল আরেক জায়গায় যাচ্ছে, তো পাইপের মধ্যে এই ভেঞ্চুরিমিটার দিয়ে চেক করা হয় যে জলের প্রবাহের হারটা কেমন। ঠিক আছে, প্রবাহের হার নির্ণয় করা যায় ভেঞ্চুরিমিটার যন্ত্রের সাহায্যে। ঠিক আছে, তো এই সূত্রটা, এটি কার সূত্র? ভেঞ্চুরিমিটারের কার সূত্র প্রযোজ্য এখানে? আর্কিমিডিস, বার্নৌলি, জুলিয়ান, স্টোকস। তো এই সমস্ত বিজ্ঞানীর নাম আমরা যেগুলো পাচ্ছি তার মধ্যে মনে রাখবি বার্নৌলি, তার সূত্র এখানে প্রযোজ্য হয়। অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? পরবর্তী এখানে তোমরা দেখে নাও যে এএনএম জিএনএম আমাদের কোর্স কিন্তু শুরু হচ্ছে, ক্রাশ কোর্স। আমাদের এএনএম জিএনএম এর ব্যাচ 2025 একটা ফাউন্ডেশন ব্যাচ চলছে অলরেডি। অনেকে ফাউন্ডেশন ব্যাচ যারা নিয়েছো, ক্রাশ কোর্স নেওয়ার দরকার নেই। যারা নতুন আছো, হয়তো স্যার কোন ব্যাচ নেব, অনেকে ফাউন্ডেশনে ভর্তি হয়েছে। ঠিক আছে, যারা হয়ে গেছে হয়ে গেছে, যারা নতুন আছো তারা ভর্তি হতে চাইছো এএনএম জিএনএম ব্যাচ ক্রাশ কোর্সে ভর্তি হও, কারণ সময় বেশি নেই। তোমাদের পরীক্ষার ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে। এক্সাম ডেট কবে বললাম? প্রথমে আমরা কিন্তু বলে দিয়েছি। দেখো, পরীক্ষার ফর্ম ফিল আপ এর মধ্যে হয়ে যাবে। অনেকে ভাবছে ফর্ম ফিল আপ হয়নি এখনো, পড়াশোনা করে কি হবে, এরকম ব্যাপার নেই। তোমার এক্সাম ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে। ডেটটা কত? ডেটটা হচ্ছে 29/6/25, অর্থাৎ জুন মাসে 29 তারিখে। আমাদের এপ্রিল মাসের 10 তারিখে সম্ভবত ক্লাস শুরু হচ্ছে। এপ্রিল মাসের 10 তারিখ থেকে এই ব্যাচের ক্লাস শুরু হচ্ছে, তোমরা তার আগে ভর্তি হয়ে যাও। দুর্দান্ত ক্লাস হবে, তোমরা যারা কানেক্ট আছো আশা করি উপকৃত হবে। ঠিক আছে, যারা জানে না অবশ্যই একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের মধ্যে। দুর্দান্ত একটা ব্যাচ হতে চলেছে, তোমরা যদি এটা নাও অনেকটাই পরীক্ষার আগে যে প্রস্তুতি হবে এটাই কিন্তু কাজে লেগে যাবে। ঠিক আছে, পরে আমাদের নাম করতে হবে, এতটুকু বিশ্বাস রাখতে পারো আমাদের উপর। ঠিক আছে, আজকের সেশন এখানে এন্ড করলাম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা, বাই।